সুপ্রিয় দর্শক, ইউএসএআইডি এসএমসি স্বাস্থ্য বিষয়ক টকশো স্বাস্থ্য আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের উন্নয়ন পরিকল্পনার একটি অন্যতম কেন্দ্রীয় বিষয় হলো পরিবার পরিকল্পনা। গত 5 দশকে এক্ষেত্রে আমাদের অর্জন আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। করোনাকালে অন্যান্য খাতের মতো পরিবার পরিকল্পনা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারপর কার্যক্রম এগিয়ে চলছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে। এ নিয়ে আজকে আমাদের আলোচনা পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকারি ও বেসরকারি উদ্যোগ। অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে আছেন জনাব এ.কে. মহিউল ইসলাম, সাবেক মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এবং আরও আছেন জনাব তসলিম উদ্দিন খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সোশ্যাল মার্কেটিং কোম্পানি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য আলাপনে। যে কথা বলছিলাম, জনাব কাজী এ.কে. মহিউল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে মোট প্রজনন হার, পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহারকারী হার এবং পরিবার পরিকল্পনার অপূর্ণ চাহিদার হার, অর্থাৎ যেগুলোকে সংক্ষেপে আমরা টিএফআর, সিপিআর এবং আনমেট নিড বলে থাকি, এগুলো এখন কি অবস্থায় আছে এবং এই করোনাকালে আপনি কি কি চ্যালেঞ্জ দেখছেন? ধন্যবাদ। অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। আমাদের যে টিএফআর বর্তমানে আমরা অনেক অনেক কমিয়ে এনেছি। এটা কিন্তু 74-75 অ্যারাউন্ড 6 ছিল, 6 ছিল। এখন এটা কমতে কমতে 2 এর কাছাকাছি এসেছে এবং আমরা চেষ্টা করছি যে এই টিএফআরটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যেন আমাদের জনসংখ্যা আমাদের একটা ম্যানেজমেন্ট লেভেলের মধ্যে থাকে। তো আমরা যে হারে কমাতে পেরেছিলাম টিএফআর আগে, কিন্তু এখন কিছুটা স্লো হবে, কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই যে করোনাকালে আমাদের যে ঘরের মধ্যে যে সবাই আবদ্ধ হয়ে আছি, এবং এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। এবং এইখানে খুব বেশি করে বলা হচ্ছে যেন এই সময় প্রেগনেন্সি কে যেন ডিসকারেজ করা হয়, কেননা ডাক্তারের কাছে যাওয়া, টেস্ট করা, এগুলো অনেক অনেক অসুবিধা। একইভাবে সিপিআর, কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, এবং এগুলোর ব্যবহার, এখান থেকে ড্রপ আউট, অ্যাকচুয়ালি এই করোনা কালে কিন্তু এগুলো প্রত্যেকটাই চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি, যেগুলো থেকে উত্তরণের নানান প্রক্রিয়াও কিন্তু সরকার এবং মন্ত্রণালয় এবং বেসরকারি পর্যায়ে গ্রহণ করা হচ্ছে। আর যে কথাটা বলছিলাম, যে অপূর্ণ চাহিদার হার, সেটা কি অবস্থায় আছে? অপূর্ণ চাহিদার হার, এটা আমাদের এখন 12-র কাছাকাছি করতে হবে, কিন্তু প্যান্ডেমিকের কারণে যেটা হয়েছে যে খুব বেশি মাত্রায় লোকজন বেরোতে পারে নাই, কন্ট্রাসেপটিভস অ্যাভেলেবিলিটি থাকলেও সেন্টারগুলোতে যেতে পারে নাই। কিন্তু এখন যেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে ক্লায়েন্টদের কাছে এগুলো অধিদপ্তর এবং সরকারিভাবে বেসরকারিভাবে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হচ্ছে। তাছাড়াও স্বাস্থ্যবিধি মেনেও আবার যারা ক্লায়েন্ট আছেন তারাও কেন্দ্রে আসলে তারা কিন্তু এই কন্ট্রাসেপটিভস গুলো পাবে, যার ফলে এই কন্ট্রাসেপটিভ ব্যবহারের হার এর আগের বছর, অর্থাৎ করোনা শুরুর প্রথম দিকে যেরকমটা আতঙ্কে ছিল সবাই, এখন কিছুটা কমেছে এবং কন্ট্রাসেপটিভ ডিস্ট্রিবিউশন হার আগের চাইতে আরো বেড়েছে। আমি আসবো আবার আপনার কাছে। জনাব তসলিম উদ্দিন খান, যে আলোচনা আমরা করছিলাম, যদি আপনার কাছে বিশেষভাবে যে অপূর্ণ চাহিদা, যেটাকে আমরা আনমেট নিড বলছি, সেটা তো গত 1 দশক ধরে একটা স্থবিরতার কথা আমরা শুনে থাকি, এবং একটা আঞ্চলিক পার্থক্য রয়েছে এক্ষেত্রে, তো বাংলাদেশের সব অঞ্চলে একরকম না। এটা সম্পর্কে যদি আপনি আপনার পর্যবেক্ষণ বলতেন। ধন্যবাদ শামীম ভাই। প্রথমেই একটা কথা বলা দরকার যে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি যদি প্রতিবেশী দেশের সাথে কম্পেয়ার করি, অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি, যারা আমাদের মতো ইকোনমিক কন্ডিশনে আছে, তাদের মধ্যে আমাদের কিন্তু একটা অভূতপূর্ব সাফল্য আমরা অর্জন করেছি। আমরা যেখানে অ্যাচিভমেন্ট 100 দম্পতির মধ্যে 62 জন দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতির কোনো না কোনো পদ্ধতি কিন্তু ব্যবহার করছে। এটা একটা বিরাট সাফল্য। এটা কি তসলিম ভাই দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি বলছেন? আমি আসলে তুলনা দিতে চাই না। অনেকে বলে যে পাকিস্তানের সাথে কেন আপনি তুলনা দেন। আপনি পাকিস্তানে যখন আমরা স্বাধীনতা লাভ করি, তখন কিন্তু 1971 সালে পাকিস্তানের পপুলেশন কিন্তু দিদেন ওয়েস্ট পাকিস্তান, তাদের পপুলেশন কম ছিল
আর আমাদের পপুলেশন কিন্তু বেশি ছিল। দেখেন, এই কর্মসূচি, পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য আজকে এই প্রায় 50 বছর পরে আমাদের পপুলেশন কিন্তু কম, এবং পাকিস্তানের পপুলেশন কিন্তু আমাদের থেকে অনেক বেশি। এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য। এখন পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্যর ক্ষেত্রে এই যে কথা বললাম, এটাই কি শেষ হয়ে গেছে? আমাদের সাফল্য কি পুরোপুরি? অবশ্যই না। উত্তর হবে না। এখন পর্যন্ত আমরা শেষ পর্যায়ে যেতে পারি নাই, যেখানে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। আমরা একটু আগে মহিউল ইসলাম স্যার, উনি কিন্তু অনেক ভালো লিডারশিপ দিয়েছেন, উনি ডিজি ফ্যামিলি প্ল্যানিং ছিলেন, এখন অবসরে আছেন। তো উনিও ভালো ভালো ভালোভাবে উনি কিন্তু কথাগুলো বলেছেন যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যে এই যে সাফল্য আমরা দেখতে পাই, সেই সাফল্যের সাথে আরো একটু অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করতে হবে? আমরা যদি এই যে ৬২ জন দম্পতি আমি বললাম পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে, এর সাথে যদি আমরা আরো ১২ জন অ্যাড করি, তাহলে যেটা হয়, সেটা করলেই কিন্তু আমাদের জাতীয় লেভেলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় বুঝতে পারি। এই ১২ জন যেটা আনমেট নিড আছে, এটা কি? সহজভাবে দর্শকদের সুবিধার্থে বলছি যে যারা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে চায়, কিন্তু কোনো না কোনো কারণে তারা পদ্ধতি গ্রহণ করতে পারছে না। হতে পারে সেটা অ্যাক্সেসিবিলিটি নাই, হতে পারে সেন্টার কাছাকাছি নাই, হতে পারে তার নলেজের অভাব আছে, হতে পারে সে একটা পদ্ধতি চায় কিন্তু ওই পদ্ধতিটা অ্যাভেলেবেল না, ফিনান্সিয়াল ইমপ্লিকেশনের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু এই ১২ জন ব্যবহার করছে না। আমাদের লক্ষ্য হলো এই ১২ জনকে যদি পরিবার পরিকল্পনা, যেহেতু তারা পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে চায় কিন্তু পারছে না, এদেরকে যদি পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় আনতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছতে পারবো। আমি 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 আসবো আপনার কাছে, তার আগে একটু যারা মহিউল ইসলামের কাছে যাবো আবার। যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে একটা আঞ্চলিক তারতম্য লক্ষ্য করা যায়, যেমন বাংলাদেশের সব জায়গায় অবস্থাটা একরকম না, টিএফআর বা সিপিআর এর ক্ষেত্রে এটা সিলেট বিভাগে যেমন খুলনা বিভাগে সে ধরনের না, এরকম একটা পার্থক্য আছে। এইটা কেন আমরা আর একটু অবস্থার উন্নতি করতে পারছি না? আসলে ধন্যবাদ। এগুলো উন্নতি হয়ে এ পর্যায়ে এসছে। প্রথমত আঞ্চলিক তারতম্য রয়েছে, এবং এই তারতম্যগুলোর পিছনে বেশ কয়েকটা কারণ আমি বলতে চাই। যেমন ধরেন, শিক্ষার হার একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান। তারপরে আর্থিক সচ্ছলতা, এটাও একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং যে সমস্ত এলাকায় বেশিরভাগ লোক প্রবাসে থাকেন, বাইরে থাকেন, তারা যখন একটা প্রবাস জীবনে একটা লম্বা সময় কাটিয়ে আবার দেশে আসেন, তখনও কিন্তু সেই সমস্ত এলাকায় দেখা যাচ্ছে জন্মহার বেশি। আপনি তুলনা করে দেখেন, চট্টগ্রাম, সিলেট, এ সমস্ত অঞ্চলের দেশের অনেক লোক আমাদের কিন্তু প্রবাসী এখানে আছেন, এবং সেই কারণে এখানে জন্মহার কম্পারেটিভলি বেশি। আবার যদি খুলনার দিকে তাকান, দেখবেন সেখানে কিন্তু টিএফআর আমরা 1.9, অথচ চট্টগ্রাম, সিলেটের দিকে 2.5, 2.6। তো আমাদের জন্মহার মোটামুটি 2.0, 2.1 এর কাছাকাছি নিয়ে আসতে হবে। এবং এক একটা রিজিয়নের যেহেতু এক এক রকমের প্রভাব, সুতরাং রিজিয়ন স্পেসিফিক, অঞ্চল ভিত্তিক কিন্তু বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এবং সেখানে একটা ডিভিশনের সঙ্গে আরেকটা ডিভিশনের কার্যক্রমের মিল নাই। কোথাও বেশি মোটিভেশন করা হচ্ছে, কোথাও ইনফরমেশন, এডুকেশন এন্ড কমিউনিকেশন, তারপরে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কার্যক্রম, এগুলো কিন্তু করা হচ্ছে। সুতরাং আঞ্চলিক তারতম্যকে মাথায় রেখেই কিন্তু পরিবার পরিকল্পনার কার্যক্রমগুলোকে সাজানো হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা তাহলে জনাব তসলিমউদ্দিন খান, এই প্রসঙ্গে একটু আসি, যে উনি যেটা বললেন যে এক এক অঞ্চল ভেদে আমরা 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 বিশেষ ব্যবস্থা নিচ্ছি, যেটা একটা সেগমেন্ট অনুযায়ী, যেটা যোগাযোগের দৃষ্টিকোণ থেকেও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরে ১ দশক ধরে আমরা কেন এই আনমেট নিডের ক্ষেত্রে একটা স্থবিরতা লক্ষ্য করছি? মানে এটার আর বিশেষ কোনো কারণ আছে কিনা? না, এটা আসলে তো শুধু আনমেট নিড না, আনমেট নিড একটা ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টরে এটা হয়। দেখেন, পরিবার পরিকল্পনার কর্মসূচি, আমাদের যেটা কর্মসূচি, সেই কর্মসূচির ক্ষেত্রে সব থেকে আমাদের সাফল্যের জায়গাটি হলো, এটা কিন্তু আমরা কোয়ারসিভ না। অনেক নেশন সারা ওয়ার্ল্ডে তারা বাধ্যতামূলক করেছে, পরিবার পরিকল্পনার কর্মসূচি নিতে বাধ্য করেছে দম্পতিদের, এবং তারপরে দেখেছে যে এইটা তাদের নেগেটিভ গ্রোথ যখন হয়ে গেছে, তাদের ইকোনমির উপর আবার প্রভাব পড়েছে, আবার বলছে না তোমরা 2টা বাচ্চা নিতে পারো। এখন আমরা কিন্তু সেটা করিনি, আমাদের হলো অপশন দিয়েছি।
দম্পতিদের সামনে বেশ কয়েকটা 6-7টা অপশন দিয়েছি। তার মধ্যে দীর্ঘমেয়াদী পদ্ধতি আছে, স্বল্পমেয়াদী পদ্ধতি আছে, পার্মানেন্ট মেথড আছে। এগুলা বলে তারপরে তাদেরকে বলি যে এই 5-6টি এই 6-7টি পদ্ধতির মধ্যে আপনারা যে কোনো পদ্ধতি যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন তারা নিতে পারে। চয়েস ইজ আপ টু দ্য ইউজার। সেখানে কিন্তু আমরা কাউকে প্রেশারাইজড করি না বা কোনো একটা পদ্ধতির প্রতি আমরা বায়াস না। একটু যদি জানতে চাই যে সোশ্যাল মার্কেটিং কোম্পানির যে কার্যক্রম আছে বা তার যে বিপণন ব্যবস্থা আছে, সেক্ষেত্রে কি এই বার্তাগুলোর সঙ্গে যায় যে আপনি এইভাবে পছন্দসই একটা ব্যবহার করে নিতে পারবেন এরকম ব্যবহারকারীদের জন্য? ডেফিনেটলি আমাদের মেইন যারা ইনজেক্টেবল সার্ভিস দিচ্ছে প্রায় 9000 ব্লু স্টার প্রোভাইডার সারা দেশব্যাপী আছে এবং ফার্মেসি আছে, তাদেরকেও আমরা ট্রেন করি। ইভেন ফার্মেসিদের আমরা ড্রাগ সেলার যাদের তাদেরকেও ট্রেন করি যাতে করে তারা দক্ষতার সাথে কাউন্সিলিংটা করতে পারে। এবং সেখানে শুধুমাত্র তাদের কাছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং কন্ডম থাকলো সেজন্য এই দুইটা পদ্ধতির কথা বলবে সেটা কিন্তু না। সবগুলো পদ্ধতির কথা বলে তারপরে বলে যে এই আমার কাছে এই পদ্ধতি আছে। এবং এইটা কিন্তু পরিবার পরিকল্পনার, বাংলাদেশের পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সব থেকে বড় বিউটি। অর্থাৎ কাউকে কোনো দম্পতিকে প্রেশারাইজড করে বলা হয় না। দেখেন, আমরা যারা কর্মসূচির সাথে আছি তারা মনে করি আমাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয় হলো প্রায় 27% মতো ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে, সব থেকে বেশি পপুলার মেথড। কিন্তু এটা তো একটা হরমোনাল মেথড, প্রতি মাসে প্রতিনিয়ত তাদেরকে এই হরমোনটা নিতে হয়, যেটা তাদের স্বাস্থ্যের জন্য তো কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু দম্পতিদের বুঝাই, কিন্তু দম্পতি যখন ফিল করে যে দে শুড টেক ওরাল কন্ট্রাসেপটিভ পিল, আমরা কিন্তু সেই সাপ্লাইটা এনশিওর করেছি। অর্থাৎ বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে আমরা সব সময় এই বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করেই বলি যে আপনি কোনটা নেবেন। তবে এটা কি এই যে কথাটা বলেন, এটা আমার কাছে খুব অসাধারণ মনে হচ্ছে, কিন্তু এটার পর্যবেক্ষণ করা হয় বা আপনারা একটা সময় পরে এটা মূল্যায়ন করেন যে এটা ঠিকমতো কাজ করছে কিনা, বা আসলেই যে বিষয়টা আপনি বর্ণনা করলেন সেটা বাস্তবে করা হচ্ছে? এইটাকে বলে ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ। এবং আমাদের প্রোগ্রামের ভাষায় যারা প্রোগ্রাম কর্মসূচিতে কাজ করি, এবং আপনি জেনে খুশি হবেন আমাদের যে দাতা সংস্থা ইউএসআইডি আছেন তাদেরও কিন্তু একটা অন্যতম পলিসি যাতে করে কোনো দম্পতির উপরে কোয়ার্সিভনেস না হয়। অর্থাৎ সবগুলো পদ্ধতি সম্পর্কে বলে তার চয়েসকে মানে অবারিত করে এবং চয়েসকে ওয়াইডার করে এবং তারপরে তার সিদ্ধান্তটা নেয়। তো তবে আমরা একটা কথা বলি যে তার ধরেন একটা দম্পতির একটা ছেলে হয়েছে বা একটা মেয়ে হয়েছে এবং আমরা বলি এখন দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর স্পেসিং। আপনার জন্য উত্তম পদ্ধতি হতে পারে আইইউডি অথবা ইমপ্লান্ট। আপনি আপনি 4 থেকে 5 বছর বা 4-5 বছর আপনি যদি বিরতি দিয়ে তারপরে আরেকটা সন্তান নেন, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং আপনাদের জন্য এই সব কথা আমরা কিন্তু বলি, প্রপার কাউন্সিলিং যেটাকে বলে, কিন্তু কাউকে বাধ্য করা হয় না কোনো পদ্ধতির জন্য। জি, আসবো আপনার কাছে। জনাব মহিউল ইসলাম, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে এলো। আপনি যেমন টিএফআর এর কথা বলছিলেন, সিপিআর, এবং জনাব তসলিমউদ্দিন যেটা বললেন যে এর সঙ্গে কাউন্সিলিং যোগ হচ্ছে, এর সঙ্গে এক ধরনের তাকে অনুপ্রেরণা দেওয়ার বিষয়টা যুক্ত হচ্ছে। এতগুলো ভালো উদ্যোগের পরেও ব্যবহার ছেড়ে দেওয়ার হারও কিন্তু একেবারে কম না, অর্থাৎ ড্রপ আউট যদি বলি। একটা পরিসংখ্যান দিয়েই আপনার কাছে আসবো। বিডিএইচএস 17-18 তথ্য মতে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার ছেড়ে দিয়েছেন এরকম হার 30%, এবং এটা যদি 14 সাল থেকে ধরি তাহলে বেড়ে এটা 17-তে 37% এসে দাঁড়িয়েছে বলে তারা বলছেন। এটা কেন হচ্ছে? ধন্যবাদ। একটু আগে যেমন তসলিম সাহেব বলছিলেন, উনি খুব ভালোভাবেই কার্যক্রমগুলোকে বর্ণনা করেছেন। আসলে ড্রপ আউটও কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। যারা পদ্ধতি ব্যবহার করছেন তারা কোনো এক পর্যায়ে পদ্ধতিটা ছেড়ে দিচ্ছে। এই ছাড়ারও আবার কিন্তু কিছু কারণ আছে, যেমন অনেক ক্ষেত্রে সাইড ইফেক্ট একটা কারণ হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে যারা পদ্ধতি গ্রহণ করছেন তারা সিদ্ধান্ত পরিবর্তন করছে, তারা এখন সন্তান নিতে চান, সুতরাং তারাও কিন্তু বেরিয়ে আসছে ওই পদ্ধতি থেকে। আর একটা বিষয় আছে, এটা কিন্তু বেশ অনেকগুলো দেশের গবেষণা তো বেরিয়ে এসছে যে আসলে পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হাজব্যান্ডের কিন্তু কোঅপারেশন লাগে, এবং সেইখানে ঘাটতি হলেও আবার ড্রপ আউটের সংখ্যা বেড়ে যায়। সুতরাং ড্রপ আউট এবং কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট
এবং আনমেট নিড, এগুলো একেবারে একটার সঙ্গে একটা এমন ভাবে জড়িত যে আমরা যদি ড্রপ আউটকে যদি আমরা ফোকাস করি, তাহলেই দেখা যাবে যে আস্তে আস্তে আনমেট নিডটা কমে যাচ্ছে। সুতরাং যে কারণগুলো আমি বললাম, যেমন যদি এটা সাইড ইফেক্টের বিষয় হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে যারা প্রফেশনালস আছেন, যারা বিষয়ে এক্সপার্ট আছেন, তারা এগুলোকে দিয়ে আলোচনা করে উই হ্যাভ টু অ্যাড্রেস দিস প্রবলেম, যাতে করে সাইড ইফেক্টের কারণ দেখে কেউ সরে না আসে। এই ক্ষেত্রে যদি আমি যে কথা যেন তসলিমউদ্দিন বলছিলেন বা যে প্রশ্ন তাকে করেছিলাম, যে সার্বক্ষণিক একটা পর্যবেক্ষণে রাখা এবং তথ্য উপাত্ত সংগ্রহ করা, আমাদের দেশে তো জনসংখ্যা ব্যবস্থাপনায় তথ্য উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও। তো যে কথাগুলো বললেন সেই তথ্য উপাত্তকে নিয়মিতভাবে আমরা সংগ্রহ করি। এটার ফিডব্যাক কিন্তু কন্টিনিউয়াসলি নেওয়া হয়। যেমন আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করেন, যেমন কেন্দ্রে যারা বসেন ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারে, তারা ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর্স, আর যারা বাড়ি বাড়ি কাজ করেন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টস, তারা কিন্তু কন্টিনিউয়াস ফিডব্যাক পাচ্ছেন। তাছাড়াও কিন্তু আরো নতুন নতুন পিলস বা এগুলো নিয়ে গবেষণাও চলছে। সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশনে গেলে তার অ্যাডভান্টেজ কি, সেগুলো নিয়েও কিন্তু আমাদের কাজ চলছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং প্রাইভেট সেক্টরে কিন্তু এই কাজগুলো চলছে। কিন্তু আমি যেটা বারবার জোর দিতে চাই, সেটা হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিং ডাজ নট মিন অনলি ফর ফিমেলস। এটা কিন্তু পুরুষের জন্য একইভাবে প্রযোজ্য এবং তাদেরকে এগিয়ে আসতে হবে। সুতরাং এই মোটিভেশনাল অ্যাক্টিভিটিটা খুব বেশি করে বাড়ানো দরকার, যেন সকলেই এগিয়ে আসে। তাহলেই আমাদের সিপিআর বাড়বে, আমাদের ড্রপ আউট কমবে, আনমেট নিড কমবে। আমরাও তা প্রত্যাশা করি। জনাব তসলিমউদ্দিন, এই আলোচনা থেকে যদি একটু অন্য প্রসঙ্গে আসি, খুবই সেটাও সংযুক্ত, যে পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী পদ্ধতির যে ব্যবহার, সেটাও বলা হচ্ছে যে একটা জায়গায় থমকে আছে। এর কারণগুলো কি, এবং এটা যদি থমকেই থাকে তাহলে তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসারও একটা উপায় বের করতে হবে। দেখেন, জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির সাথে যারা সম্পৃক্ত আছেন তারা বলেন যে আসলে দীর্ঘমেয়াদী পদ্ধতিটা যতটুকু, যেসব দম্পতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পদ্ধতি প্রযোজ্য, তাদেরকে দীর্ঘমেয়াদী পদ্ধতির ব্যবহার সুনিশ্চিত করতে পারলে আমরা আমাদের জন্য, কর্মসূচির জন্য সেটা একটা হেলদি এনভায়রনমেন্ট হবে, হেলদি প্রসেস হবে। কিন্তু সেটা অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। আমি একটা কথা আপনাকে বলি, একটু আগে আমি বলেছিলাম আইইউডি 10 ইয়ার্স এর জন্য যদি আইইউডি ব্যবহার করে, একটা আইইউডি আছে যেটা যেটা 10 বছর পর্যন্ত তাকে সিকিউরিটি দেয়, 10 বছর পর্যন্ত প্রেগন্যান্সি থেকে প্রোটেক্ট করে। এই 10 বছরে যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে চায়, তাহলে কমপক্ষে 120 সাইকেল অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেতে হবে, যেটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য বলি বা যে ভাবেই বলি, বিষয়টি কিন্তু কাঙ্ক্ষিত না। ফিনান্সিয়াল একটা ইমপ্লিকেশন আছে, বড় ইমপ্লিকেশন, এগুলা যদি তারা কিনে, কারণ কি এখন প্রায় 47% এর মতো ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা সোশ্যাল মার্কেটিং কোম্পানির ব্র্যান্ড, সেটা কিনতে তো ফিনান্সিয়ালি খরচ। তাছাড়াও সরকারিভাবেও যারা নেয় তাদেরও কিন্তু একটা খরচ আছে, তারা ট্রাভেল খরচ একটা পার্ট হতে পারে, আরো অন্যান্য খরচ হতে পারে, তো সেটা আছে, তো সেইটা থেকেও সাশ্রয় পাবে। তো এই যে ব্যাপারটা, সেইটা আমরা চাই, কিন্তু আমরা চাইলেই তো হবে না, এটা তো দম্পতির অ্যাকসেপ্ট করতে হবে। দম্পতিরা ওই লেভেলের এগিয়ে আসে নাই। এটারও আবার বিভিন্ন কারণ আছে। অনেক ক্ষেত্রে হয় কি, প্রপার কাউন্সিলিং, যেটা মহিউল ইসলাম স্যার কিন্তু কিছুটা বলেছে, যে প্রপার কাউন্সিলিং যদি না হয়, একজনের যদি দম্পতি আইইউডি অ্যাকসেপ্ট করলো, তারপরে দেখা গেল তার ব্লিডিং হচ্ছে বা বিভিন্ন রকমের সাইড এফেক্ট হচ্ছে, তখন এই ব্যাড ওয়ার্ড অফ মাউথ হয়ে যায়। তো সেটাও একটা ব্যাপার আছে, যার জন্য হয়তো এই পদ্ধতিগুলো খুব একটা পপুলার হয় না। কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই যে দীর্ঘমেয়াদী পদ্ধতি, যে সমস্ত দম্পতি তারা এখন পরিবার পরিকল্পনা কর্মসূচি নিতে চায় ফর দ্য টাইম বিং, তারপরে তারা আবার তাদের সন্তান নেবে, বা এখন নববিবাহিত যারা, তারাও এখন কিছুটা সময় পর্যন্ত তারা চাচ্ছে যে সন্তান নিতে না চায়, সেক্ষেত্রেও কিছু কিছু পদ্ধতি আছে তাদের জন্য সুইটেবল। অর্থাৎ এই দীর্ঘমেয়াদী পদ্ধতিটি আমরা মনে করি অত্যন্ত কার্যকরী পদ্ধতি, কিন্তু এইটার পপুলারিটি ফর সাম রিজন খুব একটা হয় নাই। হয়তো প্রোভাইডারদেরকে আরো দক্ষ হতে হবে। তারপরে আমরা যেমন আমরা সোশ্যাল মার্কেটিং কোম্পানি কিন্তু সম্পৃক্ত করেছি গাইনোকোলজিস্টের, OBGYN।
আমাদের যে নেটওয়ার্কের মধ্যে অভিযোজনরা রয়েছেন, সব সিনিয়র অভিযোজনরা বাংলাদেশে, সেটাকে আমরা বলি পিঙ্ক স্টার নেটওয়ার্ক, পিঙ্ক স্টার কর্মসূচি। এই পিঙ্ক স্টারের মধ্যে কিন্তু এসেছেন এবং প্রাইভেট সেক্টরে আজকাল আইইউডি এবং ইমপ্ল্যান্ট পাওয়া যায় আমাদের আমরা আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে আরো শুনবার চেষ্টা করব। যেটা যেটা আমি বুঝতে পারছি যে একটা একটা সমন্বিত কর্ম পরিকল্পনার কথাও আপনি বলছেন, যার মধ্যে পরামর্শ দান বা কাউন্সিলিংও খুব গুরুত্বপূর্ণ, যে এই 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 যে দীর্ঘমেয়াদী পদ্ধতির ব্যবহার যাতে থমকে না থাকে, যাতে সামনের দিকে এগিয়ে যায়। যারা মহিউল ইসলাম, যে আলোচনা আপনার কাছে রেখে গিয়েছিলাম যে ড্রপ আউট বা আনমেট নিডের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের কিছু ছেড়ে দেওয়ার হারের তারতম্য লক্ষ্য করছি। এখন এটা যদি বৃদ্ধি করতে হয় এবং ড্রপ আউট কমিয়ে আনতে হয়, সেক্ষেত্রে আপনার কি সুপারিশ বা বিশ্লেষণ রয়েছে? জি জি, এটার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হতে পারে। সেটা হচ্ছে যে দেখুন, আমরা যখন পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়ে একেবারে গ্রামে গঞ্জে বাড়ি বাড়িতে গিয়েছিলাম, এবং সেইখান থেকে কিন্তু আমাদের অনেক সাফল্য উঠে এসছে। আমরা কিন্তু এখন খুব মানে বিশ্বের দরবারে খুব সগর্বেই বলতে পারি যে আমাদের নানান ইন্ডিকেটরসে আমাদের অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখন যেটা আমাদেরকে ভীষণভাবে নজর দিতে হবে, সেটা হচ্ছে এই যে বাড়ি বাড়ি গিয়ে ক্লায়েন্টের সঙ্গে কথা বলা এবং সার্ভিসকে পৌঁছে দেওয়া, এইখানে আমাদের কিন্তু কাজের গতি আরো বাড়াতে হবে। তবে আপনি নিশ্চয়ই জানেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ওয়ান অফ দি ওল্ডেস্ট ডিপার্টমেন্টস ইন বাংলাদেশ, এবং এখানে প্রচুর লোক আমাদের কর্মীরা অবসরে যাচ্ছেন। সেই জায়গাগুলো ফিল আপ করা দরকার। প্রথমে যে হিসাব করে যে সংখ্যক দম্পতিকে কভার করার কথা ছিল একজন এফডব্লিউ এর ক্ষেত্রে, এখন সেটা বেড়ে 4 গুণ হয়েছে। যার ফলে ডোমিসিলিয়ারি সার্ভিস, যেটা বাড়ি বাড়ি গিয়ে যে সেবা, এটা কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নাই। সুতরাং এইখানে আমাদেরকে লোক নিয়োগ করতে হবে, মানুষ বাড়াতে হবে। এক্ষেত্রে কি শহর গ্রামের তারতম্য আছে, যে শহরে বেশি পাচ্ছে বা গ্রামে কম পাচ্ছে, কিংবা গ্রামে বেশি শহরে কম, এমন কি ঘটছে? দেখেন, কম্পারেটিভলি কিন্তু শহরে কমিউনিকেশন ওয়াইজও শহর বেটার, এবং বিভিন্ন কন্ট্রাসেপটিভস বা ফ্যাসিলিটিস অ্যাভেলেবিলিটি দিক দিয়ে শহর কিন্তু বেটার। সেই দিক দিয়ে কিন্তু গ্রাম অত অত বেটার না, এবং গ্রামের অনেক কিছু অ্যাভেলেবিলিটি কম, মুভমেন্ট কম, মোবিলিটি কম। সুতরাং আমি মনে করি যে আমাদের মেইন থার্স্টটা আসলে দিতে হবে রুরাল এরিয়া থেকে। ওইখানে গ্রাসরুটস লেভেলে আমাদেরকে বেশি অ্যাটেনশন দিতে হবে, এবং এটার জন্য যদি সংক্ষিপ্ত উপায়ে লোক নিয়োগ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে মাঠে নামিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের এই স্থবিরতা, যে আমরা অনেকদিন ধরেই যে স্থবিরতার কথা বলছি, এগুলো কিন্তু কেটে যাবে। এক্ষেত্রে এই যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। জি প্লিজ। এই যে দুটো পদ্ধতির সমন্বয়ের কথা বললেন, যে তাকে তথ্য দিতে হবে এবং একই সঙ্গে তার কাছে যেতে হবে এবং সরবরাহও চালু রাখতে হবে। তো এইটা তো আমরা কয়েক দশক ধরে এই পদ্ধতিটার কথা জানি। তো তখনকার যে তথ্য জানানোর পদ্ধতি ছিল গণমাধ্যম, তারও তো পরিবর্তন হয়েছে। এখন তো মানুষ সামাজিক মাধ্যমে অভ্যস্ত হচ্ছে, মোবাইল টেকনোলজিতে অভ্যস্ত হচ্ছে। সেগুলোর ব্যবহার কি শুরু করা গেছে? সেগুলোর ব্যবহার শুরু হয়েছে সীমিত আকারে, কিন্তু এটার ব্যবহার আরো অনেক বাড়ানোর স্কোপ রয়েছে। আপনি জানেন যে আমাদের অনেক রকম পরিবার পরিকল্পনা অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু অনেকগুলো ইনোভেশনও আছে। সেই ইনোভেশনের মাধ্যমে, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে কিন্তু ক্লায়েন্টের কাছে পৌঁছে যাওয়া যায়। এগুলোও কিন্তু অ্যাড করতে হবে। তাহলে পরে ফিজিক্যাল, ডিজিটাল সবকিছু একসঙ্গে যোগ করলে দেখা যাবে আমাদের পারফরমেন্স আগের চেয়ে অনেক বেড়েছে। নিশ্চয়ই। যেন তসলিমউদ্দিন, যদি এই সব প্রসঙ্গগুলোকে একটু গুছিয়ে আনি এইভাবে, যে সরকার কাজ করছেন, গত কয়েক দশক ধরে আমরা অর্জনের কথা বলছি, চ্যালেঞ্জগুলো মোকাবেলার কথা বলছি, উত্তরণের আলোচনাও আমরা করছি। আবার আপনাদের মতো প্রতিষ্ঠান, সোশ্যাল মার্কেটিং কোম্পানি অসাধারণ ভূমিকা রাখছেন। এই দুটো আপনারা পারস্পরিক কিভাবে কাজ করেন, একে অপরকে কিভাবে সহযোগিতা করেন, এবং এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কৌশলটা কি? দেখেন, বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি কিন্তু একটা ম্যাচিউরড কর্মসূচি, এবং এই কেন আমি এইটাকে ম্যাচিউরড কর্মসূচি বলি, দেখেন অনেক দেশেই এরকম নাই। একটা ভিন্ন অধিদপ্তর আছে এবং বিশাল বাহিনী আছে, কর্মী বাহিনী আছে, যারা সারা দেশে লাইকে নেট ছড়িয়ে আছেন এবং পরিবার পরিকল্পনা কর্মসূচির সাথে সম্পৃক্ত এবং উদ্বুদ্ধ করছেন দম্পতিদের এবং সেবা দিচ্ছেন। এটা কিন্তু রয়েছে। এবং আরেকটা বিশাল অর্জন বাংলাদেশে হয়েছে, সেটা হলো এই যে পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে সবসময় উৎসাহ যোগানো হয়েছে, প্রেরণা যোগানো হয়েছে,
সমর্থন করা হয়েছে সরকারিভাবে, যার জন্য প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর খুব কাছাকাছি একজনের হাত একজনের ধরে কিন্তু এগিয়ে গেছে। এটা কেন বলি, পরিবার পরিকল্পনা এই যে অপশন, যে চয়েস, অনেকে মনে করেন যে তারা সরকারি সিস্টেমের মধ্যে ওইখানে গিয়া পরিবার পরিকল্পনা সার্ভিস নেবে না, দে ওয়ান্ট টু পে ফর সার্ভিসেস, যেখানে আমাদের ফার্মেসি রয়েছে, আমাদের ব্লু স্টার কেন্দ্র রয়েছে, একটু আগে বলেছি আমার পিঙ্ক স্টার রয়েছে, যাতে করে মেয়াদি পদ্ধতিগুলো দেওয়া হয়, ইনজেক্টেবল সার্ভিস দেওয়া হয় সেটা ব্লু স্টারের মাধ্যমে। তো এই যে আমরা সার্ভিসটা দিয়েছে, এবং এটা দিয়ে প্রায় 37% অফ টোটাল কন্ট্রাসেপশন ইজ কামিং ফ্রম সোশ্যাল মার্কেটিং কোম্পানি। এইটা কেন হয়েছে? এইটা হয়েছে গভর্নমেন্ট আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে, এবং আলটিমেটলি কে বেনিফিটেড হয়েছে? হোল নেশন হ্যাজ বিকাম বেনিফিটেড, এবং সারা বাংলাদেশ আজকে একটা রোল মডেল হয়েছে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে। কারণ একটু আগে কিন্তু আমরা এখানে আলোচনায় বলেছি যে কয়েকটা ডিভিশন যাদের পপুলেশন অনেক দেশের চেয়ে বড়, সেসব জায়গায় কিন্তু অলরেডি রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি এবং তার থেকেও নিচে চলে গেছে। আমরা কয়েকটা ডিভিশনে পারি নাই, সেটা হলো লাস্ট মোমেন্টে এই কনসলিডেশন দরকার। সেখানেও হয়তো আমরা আমাদের প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা কন্টিনিউ করলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু আমরা চলে যাব। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশ পজিটিভলি এগোচ্ছে এবং ভালো দিকে এগোচ্ছে। যে কাজটা করতে হবে, যেটা আমরা কমিটমেন্ট পাই ন্যাশনাল লেভেলে, জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট, যখন যে সরকার থাকে সরকার প্রধানের কমিটমেন্ট, এটা পেলে আমরা মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। খুবই আশাব্যঞ্জক কথা। জনাব মহিউল ইসলাম, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে একটু ইতিবাচক আলোচনা দিয়ে আমরা শেষ করতে চাই। পরিবার পরিকল্পনার অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, পদ্ধতি, আমাদের কর্মকৌশল, সামনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু একটা বিষয় তো শেষে আসে, যেটা তো একটা লাইফস্টাইল, তাই না? একটা জীবনের অংশ। আপনার জীবন মান উন্নয়ন হচ্ছে, তার সঙ্গে যদি জীবনের অংশ হিসাবে এটা আমরা গ্রহণ না করি তাহলে তো এগোনো যাবে না। এ ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? এটাকে একটা লাইফস্টাইল হিসাবে প্রমোট করা যায় কিনা বা সামনের দিকে নিয়ে যাওয়া যায় কিনা? জি জি, অনেক অনেক ধন্যবাদ। খুবই রেলিভেন্ট একটা ইস্যু। আসলে তো এটা লাইফস্টাইল বটেই, কারণ পরিবার পরিকল্পনা এটা শুধুমাত্র পদ্ধতি বা জন্ম নিয়ন্ত্রণ এর মধ্যে সীমাবদ্ধ নাই। এখন দেখেন, একটা সুন্দর পরিবার গঠন করতে হলে অনেকগুলো বিষয় লাগে। আগে দম্পতিরা চিন্তা করবে যে তাদের কয়জন সন্তান হবে, কতদিন পর পর হবে, স্পেসিংটা কি হবে, তাদের আয় কেমন, তাদেরকে বাচ্চাদেরকে মানুষ করতে হলে তাদের সেই এবিলিটি আছে কিনা, অ্যাফোর্ড করতে পারবে কিনা, সবকিছু মিলিয়ে কিন্তু তারা একটা পরিকল্পনা করে। সুতরাং এই বাচ্চার সংখ্যা, তাদেরকে স্নেহ যত্ন শিক্ষা দিয়ে বড় করার যে পরিকল্পনা, তাদেরকে পুষ্টি দিয়ে বড় করার পরিকল্পনা, এই সার্বিক বিষয়টাই কিন্তু বাবা মা বা দম্পতিকে ভাবিয়ে তোলে, এবং এই শক্তি নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে কিন্তু তারা এগিয়ে যায়। নিঃসন্দেহে। তসলিম ভাই, আপনার যদি একটু যোগ করবার থাকতো এই ব্যাপারে, ফ্যামিলি প্ল্যানিং অ্যাজ লাইফস্টাইল আমরা চিন্তা করতে পারি কিনা? লাইফস্টাইল ডিফারেন্ট রিজনে দেখেন, পরিবার পরিকল্পনার যে কত রকমের ইমপ্লিকেশন আছে। আপনি দেখেন, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা যদি সাফল্য আসে, তার সাথে সাথে সেখানে মাতৃমৃত্যু কমে যাবে, সেখানে শিশু মৃত্যুর হার কমে যাবে। পরিবার পরিকল্পনার সাথে কিন্তু অনেক কিছু ডিপেন্ডেন্ট, আপনার ইকোনমির সাথে ডিপেন্ডেন্ট। আপনি প্রপার এডুকেশন দিবেন আপনার সন্তানের, সেখানে যদি সন্তান যতটুকু কাঙ্ক্ষিত নাম্বার তার থেকে অনেক বেশি হয়, তাদের জন্য এডিশনাল এডুকেশন সিস্টেম, এডিশনাল ফুড, সেখানে একটা বড় ক্রাইসিস। অর্থাৎ পরিবার পরিকল্পনা কর্মসূচি একটা নেশনকে অন্য এক আঙ্গিকে নিয়ে যেতে পারে। এই জন্য আমি মনে করি যে পরিবার পরিকল্পনার যে ডিভিডেন্ড, এই ডিভিডেন্ড নট অনলি ফর লাইফস্টাইল, নট অনলি ফর শুধু জনসংখ্যা সীমিত সেটা না, এর সাথে স্বাস্থ্যের সম্পর্কিত, এর সাথে অর্থনীতির সম্পর্কিত, এর সাথে একটা নেশন কিভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবে, তার কর্ম পরিকল্পনা সম্পর্কিত। অবশ্যই। জনাব মহিউল ইসলাম, আপনাকে দিয়ে শেষ করবো। একদম শেষ কথা যেটা বললেন, যে এই যে ডিভিডেন্ড, এই যে সুবিধা জনসংখ্যার আমাদের আছে, এর সঙ্গে তো শিক্ষা, তার চাকরির সুযোগ, সবকিছু মিলেই তো আমাদের ভাবতে হবে, তাই নয় কি? জি জি, অবশ্যই। এবং সবশেষ কথা যদি একটা আমি বলতে চাই, সেটা হচ্ছে আসলে শিক্ষার চাইতে বড় কন্ট্রাসেপটিভ আর নাই। আমরা জাতিকে শিক্ষিত করতে যদি পারি, তাহলে আনুষঙ্গিক অন্যান্য সকল সুবিধা আমরা পাবো, তার মধ্যে পরিবার পরিকল্পনার সুবিধা। নিঃসন্দেহে। অনেক 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 ধন্যবাদ জনাব কাজী এ কে এম মহিউল ইসলাম,
জনাব তসলিম উদ্দিন খান আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য। সুপ্রিয় দর্শক, পরিবার পরিকল্পনার যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা কেবলমাত্র পদ্ধতি, আমাদের লক্ষ্যমাত্রা এগুলোতেই আমরা আলোচনা সীমাবদ্ধ রাখিনি। শেষে আমাদের বিজ্ঞ আলোচকরা এই মত দিয়েছেন যে পরিবার পরিকল্পনা একটা জীবনের অংশ, এটা একটা লাইফস্টাইল, এবং সেইভাবে যদি আমরা গ্রহণ না করি আমাদের শিক্ষার সঙ্গে, জীবনযাপনের সঙ্গে, আমাদের চলাফেরা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না, এবং তার সঙ্গে কিন্তু আমাদের উন্নয়ন জড়িত। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইউএসএআইডি এসএমসির স্বাস্থ্য বিষয়ক টকশো স্বাস্থ্য আলাপন থেকে। এভাবে রক্ত স্বল্পতা আপনার সন্তানকে এগিয়ে যেতে দেয় না। তাই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে বাঁচাতে 6 মাস বয়স থেকে বাচ্চাকে প্রতিদিন 1 প্যাকেট এসএমসি মনিমিক্স খাবারের সাথে মিশিয়ে 2 মাস নিয়মিত খাওয়ান। এরপর 4 মাস বিরতি দিয়ে আবার একই নিয়মে 2 মাস খাওয়ান। এভাবে শিশুর বয়স 6 মাস থেকে 5 বছর পর্যন্ত একই নিয়মে এসএমসি মনিমিক্স খাওয়ান। আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক, শক্তিতে বাড়ুক। জন্মবিরতিকরণ ইনজেকশনের কথা ভাবছিস? আমার মতো তুইও সোমাজেক্ট ইনজেকশন নে। একটা নিলে পুরো 3 মাস নিশ্চিন্ত। দীর্ঘ 15 বছর ধরে আমি সাফল্যের সাথে সোমাজেক্ট ইনজেকশন দিয়ে আসছি। আমি এসএমসি প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্লু স্টার সেবাদানকারী। আমাদের আস্থা সোমাজেক্ট। ব্লু স্টার, ঘরের কাছে মনের মতো সেবা। এভাবে রক্ত স্বল্পতা আপনার সন্তানকে এগিয়ে যেতে দেয় না। তাই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে বাঁচাতে 6 মাস বয়স থেকে বাচ্চাকে প্রতিদিন 1 প্যাকেট এসএমসি মনিমিক্স খাবারের সাথে মিশিয়ে 2 মাস নিয়মিত খাওয়ান। এরপর 4 মাস বিরতি দিয়ে আবার একই নিয়মে 2 মাস খাওয়ান। এভাবে শিশুর বয়স 6 মাস থেকে 5 বছর পর্যন্ত একই নিয়মে এসএমসি মনিমিক্স খাওয়ান। আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক, শক্তিতে বাড়ুক।